মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তাঁর চেনা। এ হলো তাদের এককালের চাকর অবিরামের গলা। এই দিকেই তো ছিল অবিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিল মৃগাঙ্কবাবু। অবিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গাঁয়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্কবাবু চরম ভয় পিছোতে পিছোতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন। অবিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। সারা মে মাস ধরে আমরা আপনাদের সত্যজিৎ রায়ের নানান ছোট গল্প শুনিয়ে এসেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে। আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলে এখন 400 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তার জন্য আপনাদের একটা বড় ধন্যবাদ প্রাপ্য। এই মাসের শেষ গল্প হিসেবে আমরা নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের আরও একটি ছোট গল্প, নাম কাকতাড়ুয়া। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় পৌষ 1393 বঙ্গাব্দের। গল্পের প্রধান চরিত্রে মৃগাঙ্ক বাবু ও অভিরাম, গল্প পাঠে সায়ক, গল্পের সূত্রধার আমি পূজা। শুরু হচ্ছে কাকতাড়ুয়া। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে, সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছিলেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড়ে চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? এই মাইল 3 হবে। তার মানে তো সেই 2-2.5 ঘন্টা। ওহ, তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ। ভৃত্যস্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতায় ফিরতে পারবো তো? এখন তো 3:30 বাজে। তা পারবো বাবু। বেশ, এই নাও টাকা। আর ভবিষ্যতে এমন ভুলটা করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকাটা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ করলে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকে ঘুরে দেখে নিলেন। মাঘ মাস। ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। চারদিক ধু ধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরো দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সবকিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ
পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও দু একটা কুঁড়েঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আসে বেশ, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে দুটো অ্যাম্বাসাডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে, তার মধ্যে একটা কলকাতার দিকে। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের পুষ্টিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতো ব্যবহার করতেন? হয়তো তাই তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে পরে নিলে। এদিকে সূর্য দ্রুত নিচে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেলল সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন বসাতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়? ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই। মৃগাঙ্কবাবু নোট বই বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খাঁড়া বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাঁড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন যে সেই হাঁড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাব ড্যাবে চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয় খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে দিয়ে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো রয়েছে সেটা একটা ছিটের শার্ট। তার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্ট থেকে। মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না, তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট
পড়তে দেখেছেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটা নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই। মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20। সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেইটা সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাস্কের ঢাকনা খুলে চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তাল গাছের মাথার কাছে এসেছে, আর মিনিট 5 মধ্যেই অস্ত যাবে। আর একটা অ্যাম্বাসাডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া। কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতকগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাঁড়াই বাঁশটার পাশে কি আর একটা বাঁশ দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আর একটা ধরাতে হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। এসেছে না আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দুপায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা। গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোছা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু! মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তাঁর চেনা। এ হলো তাদের এককালের চাকর অবিরামের গলা। এই দিকেই তো ছিল অবিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিল মৃগাঙ্কবাবু। অবিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গাঁয়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্কবাবু চরম ভয় পিছোতে পিছোতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন। অবিরাম এগিয়ে এসেছে তার দিকে।
এখন সে মাত্র 10 গজ দূরে। আমার চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন। তুমি অভিরাম না? দিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে, তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষটা এমন কেন হলো বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন বাবু? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি কোনো চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যায়াম হয়, উদরি। টাকা পয়সা তো নাই, না ওষুধ, না পত্তি। সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল বাবু। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছনের দিকটায় খোঁজ করবেন। সেইখানে আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর সে ভালো করে ঝাড়ু দেয় না, তাই দেখতে পাইনি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধে নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলুম বাবু। হ্যাঁ, আমি আসি। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে।
কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু হারিয়ে গেলেও ওঝার সাহায্য আর কখনোই নেবেন না। শুনলেন সত্যজিৎ রায়ের লেখা কাকতাড়ুয়া গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রের সহায়ক, গল্পের সূত্রধার আমি পূজা। আবাহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট ও পোস্টার ডিজাইন করেছে ভঞ্জস আর্ট, এডিটিং এবং পরিচালনায় সহায়ক। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের সাপোর্ট করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের ডেইলি আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি অবশ্যই ফলো করুন। তাহলে আজ আসি, দেখা হবে আবার সামনের সপ্তাহে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।